কি তুমি সারাদিন দোকানে বসে থাকেন না? গুডস রিসিভ কোনটা? গুডস রিসিভ নোট। মানি রিসিভড হয়ে গেছে, চেক হয়ে গেছে। স্পেসিমেন এটা তো হয়ে গেছে, এটা হয়নি। কালকে অন্য ফাইনাল যতক্ষণ না পাস করবে ততক্ষণ থাকবে। আমরা স্যার একটা পরিচিত স্যার পাস করে গেছে, দেখা যাক কি এখনো ট্যাক্স কনফার্ম করার জন্য কতদিন আছে তবু আপনার ওই জায়গায় কোনো হয় না, তুমি যত তাড়াতাড়ি পাস করবে তত তাড়াতাড়ি। এখনো হয়নি, ঠিক আছে। ওইরকম ইয়ার সিস্টেমে নেই, আমার ইন্টারমিডিয়েটে এক্সাম দিয়েছিলাম, এখনো রেজাল্ট বেরোয়নি। রেজাল্ট এই সপ্তাহে বেরোবে। আপনি পাস করলে আমাকে বিএতে রাখবেন। আচ্ছা স্যার, স্টাফ থাকবো কিন্তু স্যার অলরেডি এক্সপেরিয়েন্স আছে আমার, আগে থেকে বলে রাখবো। দেখো স্পেসিমেন অফ ক্রস চেক, ক্রস চেকে আগের দিন বলেছিলাম কি দুটো ক্রস লাইন থাকবে, ক্রস লাইন থাকবে। কোথায় বলা আছে ক্রস চেকে ক্রস লাইন থাকবে? এখানে বলা আছে যে ক্রস চেকে দুটো ক্রস লাইন থাকবে, টু প্যারালাল লাইন অন দ্য সারফেস, অন দ্য ফেস অফ চেক, চেকের ফেসে। চেকের ফেসে বলতে চেকের উপরে, চেকের ফেস বলতে চেকের উপরে। এইসব ওয়ার্ড যোগ থাকতেও পারে না থাকতেও পারে, উইথ অর উইথাউট অ্যাডিশনাল ওয়ার্ডস। ওই প্যারালাল লাইনের মধ্যে অ্যাডিশনাল ওয়ার্ড থাকতেও পারে না থাকতেও পারে। অ্যাডিশনাল ওয়ার্ডস অ্যান্ড কোম্পানি লিখতে পারো, অ্যাকাউন্ট পে লিখতে পারো, নট নেগোসিয়েবল লিখতে পারো, কিন্তু ক্রস চেক করতে গেলে তোমাকে কিন্তু দুটো প্যারালাল লাইন দিতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে কি দেখে নাও, স্পেসিমেন দেওয়া রয়েছে, প্যারালাল লাইন দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে। তোমার দেখতে অসুবিধা হচ্ছে তো এখানে এসে যাও। আচ্ছা তাহলে এখানে ডেট দেওয়া রয়েছে, এটা কি ভ্যালিড? এই ডেট থেকে এই ডেটে এইখানে যে ডেটটা লিখবে তুমি সেখান থেকে 3 মাস পর্যন্ত ভ্যালিড থাকবে। ভ্যালিড যে কোনো চেকের ক্ষেত্রে, যে কোনো চেকের ক্ষেত্রেই, যে কোনো চেকের ক্ষেত্রে 3 মাস ভ্যালিডিটি। ওটা আরবিআই এর রুলস হিসাবে 3 মাসের ভ্যালিডিটি। কিন্তু তুমি যখন প্রমিসারি নোট, আগের দিন বলেছিলাম প্রমিসারি নোট কাউকে দিতে পারো, বিল অফ এক্সচেঞ্জ দিতে পারো। তুমি যখন কাউকে প্রমিসারি নোট দিচ্ছ বা বিল অফ এক্সচেঞ্জ দিচ্ছ, ওই যে আই প্রমিস টু পে, আই অর্ডার টু পে, আগের দিন দেখিয়েছিলাম না, তো তখন যে ডেটটা লেখা থাকবে, এখানে যে ডকুমেন্টে ডেটটা লেখা থাকবে, সেইখান থেকে যতদিন তুমি বলবে 2 মাসের পরে আমি দেব, তাহলে এইখান থেকে 2 মাস পরে কিন্তু তুমি টাকা চাইতে পারবে। বুঝতে পারলে? প্রমিসারি নোট সেটাও তো একটা ডকুমেন্ট, যাতে প্রমিস করছে টাকা দেবো বলে। ওখানে কিন্তু যে পিরিয়ডটা বলা থাকবে ওর পরেই তুমি টাকা চাইতে পারবে। আর চেকের ক্ষেত্রে উল্টো কেস হচ্ছে, চেকের ক্ষেত্রে এখানে যে ডেটটা লেখা রয়েছে ওর 3 মাসের মধ্যে তোমাকে টাকা নিয়ে নিতে হবে। প্রমিসারি নোট, বিল অফ এক্সচেঞ্জে তুমি তখনই টাকা চাইতে পারবে ওইখানে যে ডেটটা লেখা রয়েছে, তারপরে যতদিন বলবে সেটা অ্যাড করার পরেই তুমি তার কাছে টাকা চাইতে পারবে। ধরো 2 মাস পরে দেবো, তাহলে যেই ডেটটা লেখা রয়েছে প্লাস 2 মাস অ্যাড করে দাও, তার মানে তোমার ম্যাচিউরিটি ডেট তুমি ক্যালকুলেট করলে, তারপরেই টাকা চাইবে। বুঝতে পারলে? আর চেকে এই ডেটের মধ্যে নিতে হবে, এই ডেট থেকে 3 মাসের মধ্যে নিতে হবে। আচ্ছা তাহলে এখানে রুপিস ওয়ার্ডসে লিখতে হবে, এখানে নাম্বারে লিখতে হবে, নাম্বারে বলতে ফিগারসে, ওয়ার্ডসে লিখলে। আচ্ছা এটা হচ্ছে ডেট, সরি ডেট নয়, চেকের নাম্বার কটা? 6টা। এটা তোমাকে বিভিন্ন জায়গায় কাজে লাগবে। যখন তুমি ডকুমেন্ট ফিল আপ করবে, চেকের নাম্বার
মেনশন করতে হবে। তো এই 6টা ডিজিট তোমার লাগবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার থাকছে, যে অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটা যাবে চেকের। এরপরে এসে যাও ডিসঅনার অফ চেক। চেকের টাকা কখন ডিসঅনার বলতে চেকের টাকা না পাওয়া যাওয়া। when you cannot when bank do not pay amount of check, if there is sufficiency of funds, যদি insufficiency of fund, যদি সেখানে insufficient ফান্ড না থাকে, যার অ্যাকাউন্ট থেকে চেকটা দেওয়া হচ্ছে তার অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট, তার অ্যামাউন্ট, তার অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট ব্যালেন্স নেই। সাপোজ তোমার অ্যাকাউন্টে 5 লাখ ব্যালেন্স আছে, তুমি যদি 10 লাখ লিখে দাও তাহলে কি ব্যাংক দিতে পারবে? তাহলে ডিসঅনার হবে। তাহলে ফার্স্ট পয়েন্ট, রিজন অফ ডিসঅনার or causes of dishonor, insufficiency of fund in the drawers account. ড্রয়ার বলতে তাহলে কি অ্যাকাউন্ট হোল্ডার, ড্রয়ার মানে যে চেক লিখছে, ড্র করছে। পেমেন্ট স্টপড বাই ড্রয়ার, ড্রয়ার কি করতে পারে? পেমেন্ট স্টপ করতে পারে। আমি ধরো আমি তোকে চেক দিয়ে দিলাম, আমি ড্রয়ার, তো আমি কিছুক্ষণ পরে ভাবলাম কি তোমাকে চেক তো দিয়ে দিচ্ছি কিন্তু তোমাকে চেকের টাকা পে করা যাবে না, ঠিক আছে, কিন্তু তোমার হাতে তো চেক চলে গেছে। আমি ব্যাংকে ফোন করে বলে দিতে পারি কি এই নাম্বারের চেক কি যদি প্রেজেন্ট করে তাহলে টাকা দেবে না, ইনস্ট্রাকশন আমি দিয়ে দিলাম। তো ওটাকেই বলা হচ্ছে পেমেন্ট স্টপড বাই ড্রয়ার। আমি পেমেন্ট স্টপ করে দিয়েছি ওই চেকের, ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি ওই চেক নম্বরে কোনো টাকা পেমেন্ট হবে না, ওই চেকের টাকার কোনো পেমেন্ট হবে না। ডিসক্রিপেন্সি ইন দ্য চেক, চেকে ধরো সাইনের গন্ডগোল রয়েছে, আমার সাইন অন্য কেউ করে নিয়েছে, ঠিক আছে, বা আমি তোমাকে 5 লাখ লিখে দিয়েছি, ঠিক আছে, 5 লাখ লিখে দিয়েছি, তুমি কি করেছো একে 5-এর পরে যে জিরোটা ছিল এটাকে এরকম করে দিয়েছো। 5 লাখ লিখে দিয়েছি, তুমি 5-এর পরে যে জিরোটা ছিল সেটা 5 করে দিয়েছো। আর এদিকে তো ওয়ার্ডসে লেখা ছিল, ওয়ার্ডসে 5 লাখ লেখা ছিল, আর অনলিটা আমি লিখিনি, তুমি কি করেছো 5,50,000 জুড়ে দিয়েছো, অনলিটা লেখা হয়নি 50,000। সেই জন্য অনলিটা কেন লিখে বুঝতে পারলে? 50,000 তারপরে তুমি অনলি করে দিয়েছো। তো এটাকে হচ্ছে ডিসক্রিপেন্সি বলা হচ্ছে, ডিসক্রিপেন্সি ইন দা চেক। এই যে কাটা দেখতে পাচ্ছ এটা ডিসক্রিপেন্সি না, চেকের টাকা দেবে না, ডিসক্রিপেন্সি। বা সিগনেচার, আমার ধরো সিগনেচার এরকম রয়েছে আর তুমি করে দিয়েছো এরকম করে, বা একটু এরকম করে করে দিয়েছি কিছু, মানে আমার সাথে ম্যাচ হচ্ছে না। কম্পিউটারে তোমার যে সিগনেচারটা জমা আছে, মানে অ্যাকাউন্ট যখন খুলেছিলে তখন তো সিগনেচার তোমার স্ক্যান হয়েছে, সেই সিগনেচারের সাথে মিলছে না, তখনও চেকের টাকা ব্যাংক নাও দিতে পারে। ল্যাপস অফ টাইম, ল্যাপস অফ টাইম বলতে 3 মাস পরে তুমি প্রেজেন্ট করছো, ব্যাংকে নিয়ে গেছো, ল্যাপস অফ টাইম, চেকের টাকা পাবে না। ওভার রাইটিং, ওভার রাইটিং এই যে এটা ওভার রাইটিং। ক্রসিং অন দ্য ফেস অফ চেক, তুমি কি করেছো ক্রস করে দিয়েছো, তুমি করনি, সাপোজ তোমাদের বাড়িতে কেউ ছেলে ছিল, বাচ্চা ছেলে, সে কি করেছে এটা কাগজ মনে করে সামনে পেন ছিল চালিয়ে দিয়েছে এরকম। ক্রসিং অন দ্য ফেস অফ চেক। আচ্ছা, চেক কিভাবে ক্যান্সেল করতে হবে দেখো, চেক কেন ক্যান্সেল করা হয়? সাপোজ তোমাকে বললো কি তোমার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দাও, তুমি কি করতে পারো একটা ক্যান্সেল চেক দিয়ে দিতে পারো, ঠিক আছে, ক্যান্সেল চেক দিয়ে দিলে সেখান থেকে ও কি পেয়ে যাবে, ব্যাংকের ডিটেলস পেয়ে যাবে। তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে আছে, কোথায় আছে, এটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তোমার ব্যাংকের আইএফএস কোড এখানে আছে, ব্যাংকের ডিটেলস পেয়ে যাবে। তো ক্যান্সেল চেক
কেন ইউজ করা হয় এই কারণে। হ্যাঁ, কিভাবে ক্যান্সেল করতে হবে, দুটো দাগ দিতে হবে আর বড় করে লিখতে হবে ক্যান্সেল, প্যারালাল লাইন দিয়ে মিডিলে লিখতে হবে, প্যারালাল লাইনের মাঝে ক্যান্সেল চেক, ক্যান্সেলড ওয়ার্ডটা লিখতে হবে, ক্যাপিটালে লিখবে। ঠিক আছে, তাহলে এতে আর কিছুই নেই। চলো তারপরে কি হচ্ছে, চেক ট্রানজেকশন সিস্টেম কি, চেক ট্রানজেকশন সিস্টেমস, কখনো কখনো সিটিএস এর ফুল ফর্ম জিজ্ঞেস করে, সিটিএস এর ফুল ফর্ম কি, চেক ট্রানজেকশন সিস্টেম, চেক ট্রানজেকশন সিস্টেম তো ফুল ফর্ম রয়েছে, এটা কি, এটা হচ্ছে ক্লিয়ারিং সিস্টেম, চেকের ক্লিয়ারিং সিস্টেম। আগে কি হতো, আগে কি হতো, ফিজিক্যাল চেককে ব্যাংক পাঠাতো ক্লিয়ারিং হাউসে, ফিজিক্যাল তুমি ব্যাংকে, তুমি ধরো তোমার ধরো অ্যাকাউন্ট রয়েছে এসবিআই তে, তুমি এক্সিস ব্যাংকের চেক জমা দিলে, তাহলে ওই চেকটা ক্লিয়ার করতে গেলে তোমার তো অ্যাকাউন্ট রয়েছে এসবিআই তে, কিন্তু তুমি চেক পেয়েছো এক্সিস ব্যাংকের, তাহলে তুমি কোথায় জমা দেবে, এসবিআই তেই জমা দেবে, তোমার তো অ্যাকাউন্ট এসবিআই তেই রয়েছে। এবার সেই চেকের টাকাটা তোমার অ্যাকাউন্টে জমা করতে গেলে সেটা কোথায় পাঠাতে হবে, পাঠাতে হবে ক্লিয়ারিং হাউসে, ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। তো আগে কি হতো, ক্লিয়ারিং হাউস মেনটেন করে আরবিআই, আগে কি হতো ফিজিক্যালি পাঠাতো, ব্যাংক ফিজিক্যালি ক্লিয়ারিং হাউসে চেক পাঠাতো চেক ক্লিয়ারের জন্য, এখন সেটা স্ক্যান করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তার ফলে টাইম কম লাগবে কি বেশি লাগবে, কম লাগবে, রিস্ক কমে যাবে ব্যাংকের দিক থেকে যদি দেখো, আর কি হবে, খরচ কমে যাবে। আচ্ছা, ওটাই হচ্ছে চেক ট্রানজেকশন সিস্টেম। আর ক্লিয়ারিং তো করবে ক্লিয়ারিং হাউসে যে রয়েছে, ক্লিয়ারিং কিভাবে হবে, কিভাবে ক্লিয়ারিং হবে বলো, ধরো সারাদিনে ক্লিয়ারিং হাউসে তো চলে গেল, কিভাবে ক্লিয়ার হবে, এখানেই দেখাচ্ছি, দেখো ব্ল্যাকবোর্ড তো এখানেই আছে, এটা তো বিজনেস অ্যাকাউন্টিং, বিজনেস অ্যাকাউন্টিং বলছি, চেক ক্লিয়ারিং সিস্টেম, চেক ক্লিয়ারিং সিস্টেম, চেক ক্লিয়ার কিভাবে হবে দেখো, এখানে এসবিআই আছে, ওদিকে আছে এক্সিস ব্যাংক, এক্সিস, তো এসবিআই তে কিছু কাস্টমার আছে যারা এক্সিস ব্যাংকের চেক পেয়েছে, এসবিআই তে কিছু কাস্টমার রয়েছে যারা এক্সিস ব্যাংকের চেক পেয়েছে, তাহলে এসবিআই কার কাছ থেকে টাকা নেবে, এক্সিস ব্যাংকের কাছ থেকে। ধরো সারাদিনে 100টা চেক এসেছে, 100টা চেক মিলে হচ্ছে ধরো 10 লাখ টাকা, ঠিক আছে, তাহলে কার কাছ থেকে নেবে, এক্সিস ব্যাংকের কাছে। ও সোজাসুজি এক্সিস ব্যাংকের কাছে যাবে না, কার কাছে যাবে, ক্লিয়ারিং হাউস, আরবিআই রেজিস্টার্ড কিছু ক্লিয়ারিং হাউস রয়েছে, ক্লিয়ারিং হাউস, ক্লিয়ারিং হাউসে যাবে। এক্সিস ব্যাংকে কিছু কাস্টমার রয়েছে যারা
এসবিআই এর চেক পেয়েছে, তাহলে এক্সিস ব্যাংক কার কাছ থেকে টাকা পাবে? এসবিআই এর কাছ থেকে। ধরো ওখানে 80টা চেক পেয়েছে, এক্সিস ব্যাংকের কিছু কাস্টমার 80টা চেক পেয়েছে, তো এক্সিস ব্যাংক এসবিআই এর কাছে যাবে কালেক্ট করার জন্য। তো টোটাল ধরে নাও 8 লাখ টাকা, 80টা চেকে ধরে নাও 8 লাখ টাকা। তাহলে এখানে নেট কত টাকা দিতে হবে? কে কাকে নেট দেবে বলো? এক্সিস ব্যাংক 2 লাখ টাকা এসবিআই কে দিয়ে দেবে। তাহলে কি হয়ে গেল? ক্লিয়ার হয়ে গেল সবকিছু। 10 লাখ মাইনাস 8 লাখ, এই যে 2 লাখ টাকা দিতে হবে, কে বলে দেবে? ক্লিয়ারিং হাউস বলে দেবে। এইভাবে চেক ক্লিয়ার হয়ে থাকে। আচ্ছা, তাহলে চেক ট্রানজেকশন সিস্টেম তাহলে বুঝে গেলে কি বলতে চাইছে? বেনিফিটস কি আছে দেখে নাও। বেনিফিটস, এতে বেনিফিটস কি হচ্ছে? এই চেক ক্লিয়ারিং সিস্টেম, চেক ট্রানজেকশন সিস্টেম আসার ফলে কি বেনিফিট হচ্ছে? আচ্ছা, কি লেখা রয়েছে আমরা একবার রিড করে দেখে নেব কি লেখা রয়েছে। চেক ট্রানজেকশন সিস্টেম ইজ এ চেক ক্লিয়ারিং সিস্টেম undertaken by RBI for faster clearing of checks, ঠিক আছে? চেক ক্লিয়ারিং, এটা চেক ক্লিয়ারিং সিস্টেম যেটা আরবিআই আন্ডারটেক করছে ফাস্টার ক্লিয়ারিং এর জন্য। ট্রানকেশন ইজ দ্য প্রসেস, এখানে ট্রানকেশন বলতে কি বোঝাচ্ছে? ট্রানকেশন ইজ দ্য প্রসেস অফ স্টপিং ফ্লো অফ ফিজিক্যাল চেক। এটা প্রসেস যাতে ফিজিক্যাল চেকের যে ফ্লো হচ্ছিল বন্ধ। ইন ইটস আই অফ ক্লিয়ারিং করতে যে ফিজিক্যাল চেক এর ফ্লো হচ্ছিল সেটা স্টপ হয়ে গেছে। তার মানে ইন ইটস প্লেস, এর জায়গায় কি এসে গেছে? ইলেকট্রনিক ইমেজ অফ চেক। হ্যাঁ, ইলেকট্রনিক ইমেজ ইজ ট্রান্সমিটেড, পাঠানো হচ্ছে উইথ কি ইম্পর্টেন্ট ডেটা, এর কিছু মেন ডেটা। ঠিক আছে, চেক ক্লিয়ারিং সিস্টেম তাহলে বুঝে গেল। চলো আর বেনিফিটস দেখে নাও। অ্যাকাউন্ট হোল্ডারের বেনিফিট হচ্ছে যে ব্যাংক হয়তো চেক নিয়ে গেল, লস হতে পারে, চেকটা হারিয়ে যেতে পারে, কিন্তু এখানে যখন ব্যাংক স্ক্যান করে পাঠাচ্ছে তো হারানোর ভয় থাকছে না। সেদিক অ্যাকাউন্টের হোল্ডারের দিক থেকেও সেটা বেনিফিট, কি বেনিফিট নয়? ব্যাংকের দিক থেকেও তো বেনিফিট, প্লাস অ্যাকাউন্ট হোল্ডারের দিক থেকেও বেনিফিট আছে। আমাদের বাড়িতে যারা পুজো করতে এসছে না, তারা বলে আমরা থাকতে পারি, তাদের ঘরের লোক আমাদের বলে সারা রাত আমাদের
ঠিক আছে আমাদের মধ্যে কৃষ্ণ বলেছে মানে ধরে আমার কথা তাহলে অ্যাকাউন্ট হোল্ডারের দিক থেকে দেয়ার ইজ নো ফিয়ার অফ লস। ফিয়ার মানে কি? নো ফিয়ার অফ লস অফ চেক ইন ট্রানজিট। ইন ট্রানজিট মানে রাস্তাতে নিয়ে যেতে, হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। কুইকার ক্লিয়ারেন্স, কুইকার ক্লিয়ারেন্স মানে শর্টার ক্লিয়ারিং সাইকেল। পুরো সাইকেলটা যদি দেখা যায়, পুরো সাইকেলটা কম হবে। শুনতে পাচ্ছ কি পাচ্ছ না? স্পিডার ক্রেডিট অফ অ্যামাউন্ট টু ইয়ার অ্যাকাউন্ট, তোমার অ্যাকাউন্টে তাড়াতাড়ি টাকা চলে আসবে। স্পিডার ক্রেডিট। চেক ক্যান গেট ক্লিয়ার্ড অন দ্য সেম ডে, সেম ডেতেও ক্লিয়ার হয়ে যেতে পারে, অর উইদিন 24 আওয়ার্স। মোর সিকিউর দেন ওল্ড চেক। ওল্ড চেকের থেকে কি মোর সিকিউর? কারণ এই চেকে একটা কোড দেওয়া রয়েছে যেটা আগের চেকে থাকছে না। স্ক্যান করার জন্য তো একটা কোড লাগবে, ওল্ড চেকে যেটা ছিল না। এই সিস্টেম আসার ফলে চেকে একটা তো কোড রাখতে হবে, যেটা স্ক্যান করলে তোমার তো আসবে না, বারকোড থাকে না। এখানে আমি দেখাচ্ছি, এখানেও রয়েছে, এইখানে ওই কোড, এইটা 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 এটার ভেতরে কিছু লেখা রয়েছে যেটা স্ক্যানারের থ্রুতেই জানা যাবে। আচ্ছা ব্যাংকের দেখো বেনিফিট, বেনিফিটস টু ব্যাংক। শর্টার ক্লিয়ারিং সাইকেল, একই জিনিস লিখেছে। সুপিরিয়র ভেরিফিকেশন, ভেরিফিকেশন তাড়াতাড়ি হয়ে যাবে। নো জিওগ্রাফিক্যাল রেস্ট্রিকশন, এটা কি বলতে চাইছে বলো? রেস্ট্রিকশন অ্যাজ টু জুরিসডিকশন। ধরো ক্লিয়ারিং হাউস রয়েছে খড়গপুরে, তাহলে মিদনাপুরের যে ব্যাংক সব তাহলে চেক কোথায় নিয়ে যেতে হতো? খড়গপুরকে। তাহলে জার্নি করতে হচ্ছে। জিওগ্রাফিক্যাল বলতে হ্যাঁ, তোমাকে জার্নি করতে হচ্ছে না এক জায়গা থেকে অন্য জায়গা। নো জিওগ্রাফিক্যাল রেস্ট্রিকশন অ্যাজ টু জুরিসডিকশন, মানে কোন ক্লিয়ারিং হাউসে কোন ব্যাংক নিয়ে যাবে, যদি দূরে হয় প্রবলেম রয়েছে। রিডাকশন ইন অপারেশনাল রিস্ক, ব্যাংকের দিক থেকে রিস্ক কমছে, এটা ব্যাংকের দিক থেকে। রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ পেপার ক্লিয়ারিং, পেপার ক্লিয়ারিং এ যে সমস্ত রিস্ক ছিল সেগুলো কমে গেছে। যে স্পেসিমেন দেওয়া রয়েছে এখানে দেখো 4 নম্বরে কি রয়েছে, এটা হচ্ছে ভেন্ট ভোর্ড প্যান্টোগ্রাফ, এটা হচ্ছে মেন ওয়ার্ড প্যান্টোগ্রাফ, ওয়ার্ড প্যান্টোগ্রাফ। এটা স্পেসিমেন্স অফ সিটিএস চেক। ব্যাংকস লোগো তো থাকছেই, ব্যাংকস লোগো 1 নম্বর কোথায়? ওপরে এই পোর্শনটা, এই পোর্শনটা 1 আছে না। ডেট উইথ বক্স, চেক প্রিন্টার ডিটেলস, চেকের প্রিন্টার কোথায় লেখা আছে, কোন প্রিন্টার থেকে প্রিন্ট হয়েছে চেকটা, কোন প্রিন্টার থেকে, এখানে প্রিন্টারের প্রিন্টার এর থাকে, কোন প্রিন্টার থেকে প্রিন্ট হয়েছে। যে সে তো ছাপিয়ে দেবে খালি, বলো ঘরে প্রিন্টার নিয়ে গিয়ে ছাপিয়ে চেক ডুপ্লিকেট বার করে নেবে। আমি করবো স্যার, এইখানে তো স্যার চেক ছাপাবো। একটা কি বলছো? কম টাকায় বাজে মাল আছে আছে আছে। আচ্ছা সিম্বল, সিম্বল তো রয়েছে। আচ্ছা তারপরে আর কিছু মেন আছে, সিগনেচার ফর পেজ। আচ্ছা এখানে কিছু দেখার নেই। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, এটা কি?
এটা শর্টে, শর্টে কি বলা হচ্ছে? তাহলে শর্ট, শর্ট লেখা থাকলে তুমি তাহলে ফুল ফর্ম লিখতে পারবে, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। তাহলে চেকে এটা কি সিকিউরিটি বারকোড? আচ্ছা এটা হচ্ছে তোমার অনলাইন মানি ট্রান্সফারের জন্য লাগছে, এর আমরা কোডের কম্বিনেশনটা দেখবো। কম্বিনেশন, কম্বিনেশন কি আছে কোনটা বলো তো? এখানে কোনটা হচ্ছে আইসিআর কোড? এমআইসিআর কোড হচ্ছে এটা, এমআইসিআর কোড কোনটা? এইটা। কত ডিজিটের হয় এমআইসিআর কোড? তার মধ্যে 9 ডিজিটের প্রথম তিনটে কি ইন্ডিকেট করবে? ফার্স্ট 3 ডিজিট, ফার্স্ট 3 ডিজিট কি ইন্ডিকেট করবে? সিটি কোড। তাহলে এই যে 700 দেখতে পাচ্ছ, 700টা কিসের, কোন সিটির? কোন সিটির? আরে 700 পিনকোড কলকাতা। তাছাড়া এখানে উপরে লেখা রয়েছে না কলকাতারই তো অ্যাড্রেস আছে, চেকে কলকাতা আছে। তাহলে সিটি রিপ্রেজেন্ট করছে, মানে যে ব্রাঞ্চ থেকেই, যে ব্রাঞ্চ থেকে এই চেকটা প্রিন্ট হয়েছে সেই ব্রাঞ্চটা কোন সিটিতে আছে। তাহলে 9 ডিজিটের মধ্যে ফার্স্ট 3 ডিজিট ইন্ডিকেট করবে সিটি কোড, ওর পরে নেক্সট 3 ইন্ডিকেট করবে ব্যাংক কোড। তাহলে এই তিনটে তাহলে ব্যাংক কোড ইন্ডিকেট করছে। লাস্ট 3 ডিজিট কি ইন্ডিকেট করবে? ব্রাঞ্চ কোড। ব্যাংক কোড ব্রাঞ্চ কোড আলাদা জিনিস। ব্যাংক কোড বলতে পুরো এসবিআই না এক্সিস না পিএনবি, প্রত্যেক ব্যাংকের কোড। আর ব্রাঞ্চ কোড বলতে সেই ব্যাংকের কোন ব্রাঞ্চ। তাহলে টোটাল 9টা হবে। কোথায় 11টা দেখতে পাচ্ছ? আরে এটা এইভাবে ইয়ে করেছে আর কি, এটা ছেড়ে, এটা ছেড়ে, 1 ছেড়ে এটা, এইটা তাহলে কি এই দুটোকে সংখ্যা ধরে নেবে নাকি? ওরা লেখার সময় এইভাবে লিখে তারপরে সংখ্যাগুলোকে লিখেছে, ঠিক আছে? এগুলো কোনো নাম্বারই নয়। আচ্ছা এখানে তাহলে এমআইসিআর কোড দেওয়া রয়েছে, এমআইসিআর কোড দেওয়া রয়েছে দেখো এখানে। তাহলে 400, 400 যেটা কোন সিটির কোড বলো? মুম্বাইয়ের কোড। 400 যেটা দেখতে পাচ্ছ এই এমআইসিআর কোড, এটা মুম্বাইয়ের সিটি কোড। 002 এসবিআই এর, এসবিআই ব্যাংকের কোড। আচ্ছা তারপরে 9 হচ্ছে ব্রাঞ্চের কোড। এটা কি কারণে ইউজ করা হয় এমআইসিআর কোডটা? তো কারণ থাকবে, কি কারণে ইউজ করা হয়? ফর এফেক্টিভ পেমেন্ট, ফর এফেক্টিভ পেমেন্ট অ্যাক্রস দ্য কান্ট্রি। এটা অনলাইন মানি ট্রান্সফারেও কাজে লাগছে, ইন্ডিসপেন্সিবল পার্ট ফর অনলাইন মানি ট্রান্সফার, ঠিক আছে? Every branch, every bank branch is given unique MICR code. It helps RBI to identify bank branch. এর থ্রুতে কি হয়ে যাবে, এই এমআইসিআর কোডটা যদি দেওয়া হয় তাহলে আরবিআই বুঝতে পারবে যে কোন ব্রাঞ্চের কথা চলছে। ক্লিয়ারিং প্রসেসও স্পিড আপ হয়ে যাবে, ক্লিয়ারিংও তাড়াতাড়ি হবে। তাহলে তোমাকে মোটামুটি এখানে ফুল ফর্মটা মনে রাখতে হবে, আর তার যে কম্পোজিশন কত ডিজিটের হয় আর তার কম্পোজিশন মনে রাখতে হবে। সিটি কোড, ব্যাংক কোড, ব্রাঞ্চ কোড, তিনটে তিনটে করে ডিজিট, টোটাল 9 ডিজিট।
আইএফএসসি কোড, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। এটা কি কারণে ইউজ করা হয়? এনইএফটি করতে গেলে, আরটিজিএস করতে গেলে, একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে, একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে, একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে তুমি যদি টাকা ট্রান্সফার করতে চাও তাহলে আইএফএস কোড লাগবে। সেটা করতে পারো এনইএফটি, আরটিজিএস এর থ্রু দিয়ে। আইএমপিএস ও রয়েছে, আইএমপিএস ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম। এনইএফটির ফুল ফর্ম কি সেটা মনে রাখতে হবে। এনইএফটির ফুল ফর্ম কি? ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। আরটিজিএস এর ফুল ফর্ম কি? আরটিজিএস এর ফুল ফর্ম কি? রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হচ্ছে এনইএফটি, আর আরটিজিএস রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। তো এই দুটো পেমেন্ট করতে গেলে, এই দুটো মোডে পেমেন্ট করতে গেলে তোমার আইএফএস কোড লাগবে। আইএফএস এর ফুল ফর্ম কি? আইএফএসসি, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড, আইএফএসসি। এর কম্পোজিশন আমরা তাহলে কার কম্পোজিশন দেখব? আইএফএসসি কোডের, আইএফএসসি এর কম্পোজিশন দেখব। এর কম্পোজিশনের মধ্যে তোমার কিভাবে কম্পোজিশন রয়েছে? টোটাল 11 ক্যারেক্টার লাগবে। এমআইসিআর 9 ডিজিটের ছিল, কিন্তু এখানে আইএফএসসি তোমার 11 ডিজিট ক্যারেক্টার বলেছে। তার মধ্যে নিউমেরিকও হতে পারে, অ্যালফাও হতে পারে, আলফা নিউমেরিক হতে পারে। তো 11 এর মধ্যে ফার্স্ট 4 কি হবে? আলফা হবে। আলফা মানে কি বলো? আলফা মানে কি? এবিসিডি আলফাবেট 4টে। তারপরে 5 নম্বর কি থাকবে? অলওয়েজ 5 নম্বরে অলওয়েজ 0 থাকবে। ফার্স্ট 4 ক্যারেক্টার, ফার্স্ট 4 ক্যারেক্টার কি হবে? কোড অফ ব্যাংক, কোড অফ ব্যাংক। আর সেটা কি হবে? আলফা, আলফাবেটস। তারপরে 5th ক্যারেক্টার 0। তারপরে বাকি কটা থাকলো? 4 5 হয়ে গেল। আর 6টা কি হবে তাহলে? 6টা কি হবে? লাস্ট 6 ক্যারেক্টার্স রিপ্রেজেন্টিং দ্য ব্রাঞ্চ, ব্রাঞ্চ ইন্ডিকেট করবে। লাস্ট 6 ক্যারেক্টার্স represent branch। তাহলে তোমাকে একটা আইএফএস কোড মনে রাখতে হবে কিসের জন্য? ইনকাম ট্যাক্স রিটার্নের জন্য। ইনকাম ট্যাক্স রিটার্নে আইএফএস কোড লাগে, ব্যাংকের ডিটেলস দিতে হয়। শুধু পেমেন্ট করলে। জয়েন্ট অ্যাকাউন্ট নিচ্ছে না কারণ তোমার প্যান কার্ড কার নামে আছে? আমার আর বাবা দুজনেরই আছে। দুজনেরই প্যান কার্ড দেওয়া আছে। সেখানে ফার্স্ট পার্সন কে আছে? রিটার্ন কার করছো? তাহলে কি করে হবে? ফার্স্ট পার্সন কি আছে? ফার্স্ট পার্সন হচ্ছে মেন হোল্ডার, তুমি হচ্ছে সেকেন্ডারি। বাবাকে সরিয়ে দিলে হবে না? এটা প্যান কার্ডের সিস্টেম স্যার, যেটা বলছিলাম প্যান কার্ডে তো 10টা ডিজিট আছে স্যার। তার মধ্যে আলফা 4টা থাকে। আমাদের সব ইন্ডিভিজুয়াল তাদের তো ই দিয়ে 4 নম্বর অক্ষরটা থাকে। আলফা 4টা কোথায়? আলফা প্রথম 5টা হচ্ছে
চারটা আছে স্যার টোটাল 5টা। হ্যাঁ, পাঁচটা একটা ও থাকে, ও কিন্তু 4 নম্বরটা পি দিয়ে আমাদের আরে প্যান কার্ডে প্রথম 5টা হচ্ছে আলফা, তারপরে 4টা হচ্ছে নিউমেরিক, নিয়মে তারপরে আবার একটা আলফা। আলফা 5টা, নিউমেরিক 4টে, আবার একটা আলফা। আমাদের 4 নম্বরটা তো সবার পি যারা ইন্ডিভিজুয়াল। কি বলতে? স্যার আমাদের 4 নম্বরটা তো সবারই পি থাকে আমাদের সকল প্যান কার্ড ইন্ডিভিজুয়াল হলে পি হবে, পি আছে। স্যার যারা আমরা তো ইন্ডিভিজুয়াল হলে পি, কোম্পানি হলে সি, ঠিক আছে? সোসাইটি হলে এস। সোসাইটি হলে ইচ্ছা খুশি বসিয়ে দিলে হবে না। ওদের প্যান কার্ড দেখলেই বোঝা যাবে 4 নম্বর যেটা আছে। সোসাইটি হলে অ্যাসোসিয়েশন অফ পার্সন, এ হবে, অ্যাসোসিয়েশন অফ পার্সনের এ। হিন্দু ইন্ডিভিজুয়াল ফ্যামিলি হলে আপনার এই। হুম, আচ্ছা আপনার পার্টনারশিপ ফার্মের যেটা সরকারি রেজিস্টার সংস্থা হবে এফ হবে, এফ। স্যার আপনি অডিটের লাইসেন্স পাবেন, অডিট করতে পারবেন আপনি? পারবেন না? আমাদের আমরা একটা অডিট, এনজিওদের অডিট করা হয়, অনেক ধরনের অডিট করা হয়। ওডিনের ভাষা অনুযায়ী ওডি গ্রহণ করুন। আচ্ছা, তাহলে ক্লিয়ার হয়ে গেছে আইএফএস কোডের যে স্ট্রাকচার। আচ্ছা, তুমি কোনো ব্যাংকের যদি আইএফএস কোড জানতে চাও, যাবে ধরো কোনো ব্রাঞ্চের তুমি অনলাইনে দেখলেই স্যার পেয়ে যাবো, মেদিনীপুরে আইএফসি কোড 132। স্যার ধরুন আমি যদি কারো ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে হ্যাক করা যাবে স্যার? দেখুন একটা আলাদা গুলো বলবেন না স্যার। একটা আলাদা ক্লাস তো রাখতে হবে প্রত্যেকদিন সকালে। মেন হেড হচ্ছে বৃষ্টিদা অধিকারী। আমার তোর মাথার কম্পিউটিং মানে সব মিলেছে তোরই তো একমাত্র একজন সবার মধ্যে তোরই কম্পিউটিং মানে তারও যোগ বিয়োগ সবাই করতে পারে, তুই যেদিন ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করতে পারবি সেদিন তুই অ্যাকাউন্ট কি স্যার ঠিক বললাম তো? হুম, সরকারি নিয়ম মেনে আমি আমার হ্যাঁ। client দেখো। কে বাঁচাতে পারি। এসবিআই মিদনাপুর, মিদনাপুরের এটা দেখাচ্ছে কেন? দোকানে রাখা আছে। ও এসবিআই তে অনেক আছে মেদিনীপুরে, ব্রাঞ্চ তো অনেক অনেকগুলো আছে। দেখতে হবে স্যার। সিপাহী বাজার এলআইসি ব্রাঞ্চটা মিদনাপুরে অনেকগুলো আছে। হ্যাঁ স্যার ব্র্যান্ডের নাম লিখুন। বাড়ি এখানে না, পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে কোথায়? পূর্ব মেদিনীপুরে বেল্লা, বেল্লা ময়না পুলিশ স্টেশন। পূর্ব মেদিনীপুরে আমারও দেশ বাড়ি। আচ্ছা, এলআইসি মিদনাপুর, এটা তো এলআইসি মোড়। এলআইসি কার কার আছে এলআইসি মোড়ে, কার আছে? আমার আছে। তাহলে এটা তোমার আইএফএস কোডে দেখায়? লিখে রাখ অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে বলে 132 লাস্ট। লাস্ট ট্যাক্স এখানে তাহলে কি ভুলভাল দেখাচ্ছে? এই আইএফসি মেন ব্রাঞ্চ লিখুন, মেন ব্রাঞ্চ এসবিআই মেন ব্রাঞ্চ। আইএফসি কোড নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা এই তো এখানে দেখাচ্ছে 132, এইটা। এইটা দিয়ে দেবে স্যার। ওইখানে তারা উল্টো দেখাচ্ছে কেন? অন্য কোনো ব্রাঞ্চের মেদিনীপুরে তো অনেক ব্রাঞ্চ। এলআইসি মোড়ে একটা আছে, আবার কোনচুর চকের জেলা পরিষদের ওখানে একটা ওটা মেন ব্রাঞ্চ। এলআইসিটা মেন ব্রাঞ্চ, আর সবচেয়ে ফালতু ব্রাঞ্চ হচ্ছে ওটা। এটা মুখস্থ হয়ে যে কারণ কালকেই লক্ষ্মীর ভান্ডারের ফর্মটা ফিল আপ করতে আরে টাকা দিতে চায় না জানিস তো? হবে। কার্ডের ফিল আপ করতে আর তোর না তোর মায়ের। এটা তো এছাড়া আরে তুই করেছিস লক্ষ্মী ভান্ডার? করে অনেক আমার মুখস্থ মা হয়ে গেছে। বলেনি আর আব্বা আচ্ছা দেখো, এনইএফটি ফুল ফর্ম তো জানা রয়েছে, তো এতে মিনিমাম কত করতে হবে? কোনো লিমিট আছে কি? এনইএফটি করতে গেলে কোনো মিনিমাম লিমিট আছে যে এত টাকার কম করা যাবে না? এনইএফটি এর কোনো লিমিট নেই, ঠিক আছে? এনইএফটি তুমি 100 টাকা করতে পারো, 500 টাকা করতে পারো, লিমিট নেই, মিনিমাম লিমিট নেই, ম্যাক্সিমামও লিমিট নেই। 1 টাকাও করতে স্যার এই প্রসঙ্গে জিজ্ঞাসা করবো স্যার। জিজ্ঞেস করো। ধরুন স্যার কোনো অ্যাকাউন্ট হোল্ডার হুম তার অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা তুলবে। হুম স্যার তাহলে 194 তে কেন তার 1% জিডিএস কাটছে? 190 194 মানে 1940 ওই আন্ডার সেকশনে কেন তার 1% জিডিএস কাটছে স্যার? কিসে কাটছে? সেকশন 194 সেকশন 1940। 194 স্ক্যাম করবো। স্ক্যাম বাজারে কি? 194 ও বললে তো, তুমি যে কোথায় বললে? জিরো জিরো বললাম স্যার। আচ্ছা, জিরো বলে হয় না, ও বলে হয়। ও স্যার ও স্যার জিরো ওটা ও স্যার কেন স্যার কাটছে কেন 1% জিডিএস কেটে নিচ্ছে 1 কোটি টাকা বেশি? বুঝতে পেরেছি।
ই কমার্স বিজনেসে কি ইনভলভ রয়েছে? ও স্যার কার কেটে নিচ্ছে? মানে যারা ওই আপনার ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনের ওখানে বলা আছে গভর্নমেন্ট থেকে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কি কাটতে হবে 1%, এই তো রয়েছে। মানে স্যার এইটা E-commerce operators should deduct TDS at the rate of 1% at the time of credit. তুমি যদি ই-কমার্স অপারেটরের থ্রু দিয়ে সেল করো, তাহলে ই-কমার্স অপারেটর তো তোমার টাকা কালেক্ট করে নিল, তোমাকে যখন পেমেন্ট করবে ওকে কাটতে হবে 1%। এন এনএফ এনএফ 194 এনএফ আজকে একটা সেকশন দেখে নিয়েছো, কালকে দেখবে, সব একদিনে ছাড়ো। আচ্ছা, তাহলে এনইএফটির কোনো লিমিট নেই। অপারেটিং আওয়ার্স এখানে যদিও 8টা থেকে 7টা রয়েছে, কিন্তু তুমি যখন খুশি করতে পারো এনইএফটি। এটা ওল্ড রয়েছে, কিন্তু যখন খুশি করা যাবে এনইএফটি। এবার ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে যদি করো তাহলে তো সেই টাইমের মধ্যে যেতে হবে। এবার তুমি যদি অনলাইনে করো নিজেই নিজের নেট ব্যাংকিং থেকে তখন যখন খুশি করতে পারো এনইএফটি। আচ্ছা, তুমি যদি এনইএফটি করতে চাও তাহলে কি করতে হবে? ব্যাংক থেকে এনইএফটি ফর্ম কালেক্ট করতে হবে, তারপরে কি করতে হবে? ফিল আপ করতে হবে। সেখানে বেনিফিশিয়ারি কে রয়েছে, বেনিফিশিয়ারি বলতে কে টাকা পাবে, কাকে টাকা পাঠাবে, তাকেই তো বেনিফিশিয়ারি বলবে। বেনিফিশিয়ারি বলতে তুমি কাকে টাকা পাঠাবে এনইএফটি থ্রু দিয়ে। তো বেনিফিশিয়ারি ডিটেলস দিতে হবে, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, সবকিছু দেওয়ার পর সাবমিট করতে হবে ব্যাংকে। আর এখানে যে সার্ভিস চার্জটা দেখতে পাচ্ছ এটা একটা মডেল, এরকম হয়ে থাকে সার্ভিস চার্জ। তো এটাকে তুমি কেটে রাখতে পারো। এবার কোনো ব্যাংকের তুমি যদি দেখতে চাও যে আমার এই ব্যাংকের এনইএফটি চার্জ কি রয়েছে, তুমি তাহলে অনলাইনে গিয়ে সার্চ করে নেবে। ব্যাংকে করতে গিয়ে ব্যাংক চার্জ কাটবে না, তো তুমি ব্রাঞ্চে গিয়ে করলে তো ফর্ম ফিল আপ করতে হবে না। তুমি যদি নেট ব্যাংকিং থেকে করো তাহলে কেন করতে হবে? নেট ব্যাংকিং এ তুমি লগ ইন করে তো করবে। নেট ব্যাংকিং হলে শুধু বেনিফিশিয়ারির ডিটেলসটা দিতে হবে, ওখানে কোনো ফর্ম ফিল আপ, হ্যাঁ সেখানে তোমাকে একটা ফর্ম দিয়ে দেবে, তাতে ফিল আপ করে দিতে হবে। আচ্ছা, তাহলে এটা এখন কি করা হলো? এনইএফটি চার্জেস তুমি যদি দেখতে চাও, এনইএফটি চার্জেস কোন ব্যাংকে দেখবে? এনইএফটি চার্জেস রয়েছে আচ্ছা, তুমি যদি কোনো ব্যাংকের বিভিন্ন ধরনের চার্জেস জানতে চাও তাহলে লিখবে যে ব্যাংক চার্জেস অফ, এখানে আমি এসবিআই করছি। এসবিআই তুমি যদি ব্যাংক চার্জেস জানতে চাও, রিভার্স সার্ভিস চার্জ দেখতে পাচ্ছ, বিভিন্ন সার্ভিস চার্জ রয়েছে, কোন সার্ভিসে কি চার্জ করে থাকে ব্যাংক। কিগুলো কি কোয়েশ্চেন আছে?
ব্যাংক থেকে তুমি যখনই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে কিছু ওদের জ্বালাতন করবে তখনই চার্জ কাটবে, এটিএম থেকে কাটবে না। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেটা হয়ে গেছে না স্যার এখন ওরিয়েন্টাল আর আপনার ইয়েটা ইউবিআই মিশে এখন জ্বালাতন করছে না স্যার নির্মল স্যার পাসবই ছাপা জানেন স্যার? এটা সব পাসবই বন্ধ, কেওয়াইসি ফর্ম বলুন 100 টাকা দিন সঙ্গে সঙ্গে চালু করবো আর মানে 100 টাকা কেওয়াইসি আর স্যার পাসবই গুলো ছাপায় না মানে কি এই তো দেখো সার্ভিস চার্জ পেয়ে গেছো, সার্ভিস চার্জ মানে 9 মাসে দিল কিছুটা দিল তারপরে আমার থেকে 7 মাসে দিল। কারেন্ট অ্যাকাউন্ট খুললে তার বিভিন্ন ধরনের চার্জ আছে, তারপর এগুলো বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে তার জন্য। এখানে আমি এনইএফটি স্পেসিফিক্যালি এনইএফটি দেখবো, এনইএফটি কোথাও লেখা আছে? এখন কিন্তু আসেনি স্যার, জিএসটি দেখতে পাচ্ছি। এই তো এনইএফটি 10,000। আচ্ছা, এটা তুমি নেট ব্যাংকিং এর থ্রু দিয়ে করলে, ব্রাঞ্চে গিয়ে করলে সেটা দেখতে হবে। স্যার 2 টাকা ট্রানজেকশন অ্যাট ব্রাঞ্চে গিয়ে করলে, আরে ব্রাঞ্চে গিয়ে ওদের জ্বালাতন করছো 2 টাকা তো নেবেই, 60 টাকা তো নেবেই, স্যার প্লাস জিএসটি এটা তো নেবেই। আর তুমি যদি নিজে করো তাহলে এখানে নীল আছে। স্যার এটা 9 থেকে 18 কাটবে, হ্যাঁ 9% 18%। আর সে তো জিএসটি আছে, জিএসটি তো লাগবে, সার্ভিস দুটো 2 টাকা আর এদিকে স্যার জিএসটি তো লাগবে, ওটা তো সার্ভিস দিচ্ছে মানে সার্ভিস চার্জের সাথে জিএসটি লাগবে। স্যার 11 বেজে গেছে। নেট ব্যাংকিংটা আমি করতে হবে মোবাইল থেকে, কার নেট ব্যাংকিং আছে বলো? আমার নেই। আচ্ছা, আজকে তাহলে এখান পর্যন্ত হয়েছে এনইএফটি, নেক্সট ডে তে দেখা যাবে। ওগুলো ওয়ালেট